আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আল আকসার উপর যে কোনো আগ্রাসন চালালে ইসরায়েলে হামলা চালানো হবে, হিজবুল্লাহর হুঁশিয়ারি। ভারতে করোনা সুনামিতে ২৫ দিনে প্রায় ১ লাখ মানুষের মৃত্যু। আরও শক্তিধর হয়ে উঠছে ইরান, ক্ষেপণাস্ত্র শক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার। বিস্তারিত খবরে জানবেন উড়িষ্যায় তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় ইয়াসের। ইসরায়েলে হামলা চালাতে সেই প্লেনে বোমা রেখেছিল হামাস, আজব দাবি বেলারুশের। এদিকে বিধ্বস্ত গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের প্রতিনিধি। সবশেষ সংবাদে জানবেন আবারও বিজেপির আগ্রাসন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ লাক্ষাদ্বীপেও চলছে মুসলিমদের ধ্বংস করার প্রয়াস। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আল আকসার উপর যে কোনো আগ্রাসন চালালে ইসরায়েলে হামলা চালানো হবে, হিজবুল্লাহর হুঁশিয়ারি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ আন্দোলনের বিজয়ে ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ইসরায়েলি দখলদারিত্ব থেকে দক্ষিণ লেবানন মুক্ত করার ২১তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে টেলিভিশনে দেওয়া ভাষণে এই অভিনন্দন জানান। সাম্প্রতিক গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ের প্রতি ইঙ্গিত করে সৈয়দ নাসরুল্লাহ বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক শাখাগুলো চমৎকারভাবে তাদের দায়িত্ব পালন করছে। হিজবুল্লাহর মহাসচিব বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধে যা ঘটেছে তা ছিল ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাসে সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। তিনি বলেন, এই যুদ্ধে যা ঘটেছে তা থেকে ইসরায়েলকে এই শিক্ষা নিতে হবে যে বাইতুল মুকাদ্দাস ও মসজিদুল আকসার বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধারা এবার গাজাবাসীকে রক্ষা করতে নয় বরং আল কুদসকে রক্ষা করতে যুদ্ধে জড়িয়েছেন। সৈয়দ নাসরুল্লাহর নেতৃত্বাধীন হিজবুল্লাহর প্রতিরোধ সংগ্রামের মুখে ইসরায়েল ২০০০ সালের মে মাসে দক্ষিণ লেবানন থেকে পাততাড়ি গুড়াতে বাধ্য হয়। ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে ওই বিশাল বিজয়ে ইরান ও সিরিয়ার পৃষ্ঠপোষকতার কথা স্মরণ করে সৈয়দ হাসান নাসরুল্লাহ বলেন, দক্ষিণ লেবানন মুক্ত করার পেছনে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলেমানির অনন্য অবদান ছিল। সেই ঘটনা স্মরণ করে হিজবুল্লাহর নেতা বলেন, আল আকসার উপর যদি ইহুদিদের আগ্রাসন আবারও চালানো হয় তাহলে ইসরায়েলে সরাসরি হামলা চালাবে হিজবুল্লাহ এবং তাদেরকে পরাজিত করবে। ভারতে করোনা সুনামিতে ২৫ দিনে প্রায় ১ লাখ মানুষের মৃত্যু। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ২৫ দিনে প্রায় ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এনডিটিভির হিন্দি ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে চলতি মে মাস সবচেয়ে মারাত্মক প্রমাণিত হয়েছে। সরকারি পরিসংখ্যানে প্রকাশ, মে মাসে করোনায় ৯৮,৯০১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা দৈনিক প্রায় ৪,০০০ মৃত্যুর কাছাকাছি। গতকাল ২৪ ঘন্টার তথ্য অনুসারে ৪,৪৫৪ জন রোগী মারা গেছেন, যা দৈনিক মৃত্যুর নিরিখে সবচেয়ে বেশি সংখ্যা। করোনায় মোট মৃতের সংখ্যার নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই ভারতের স্থান সর্বাধিক। এর আগে গত এপ্রিলে করোনায় প্রায় ৪৬,০০০ রোগীর মৃত্যু হয়েছিল। এরপর মে মাসের ২৫ দিনে মধ্য ভারতের ৯৯,০০০ মানুষের মৃত্যু হয়েছে। ভারতে গত ২৫ দিনের মধ্যে ১২ দিনেই দৈনিক ৪,০০০-এরও বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। এভাবে দেশে মোট মৃতের সংখ্যা ৩,০৭,২৩১ জনে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট ২,৬৯,৪৮,৮৭৪ জন সংক্রমিত হয়েছেন। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ১,৯৬,৪২৭টি নয়া সংক্রমণ এবং একই সময়ে ৩,৫১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আরও শক্তিধর হয়ে উঠছে ইরান, ক্ষেপণাস্ত্র শক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার। আরও শক্তিধর হয়ে উঠছে ইরান, এমনই ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। তিনি বলেন, দেশের ক্ষেপণাস্ত্র শক্তিকে এগিয়ে নেওয়ার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তার মন্ত্রণালয়। মঙ্গলবার রাজধানী তেহরানে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের সঙ্গে এক বৈঠকে এই কথা বলেন তিনি। জেনারেল হাতামি আরও জানান, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে দেশের ক্ষেপণাস্ত্র শিল্প বিরাট সাফল্য অর্জন করেছে। এছাড়া ট্যাঙ্ক ও সাজোয়া যান বিধ্বংসী রকেট তৈরিতেও ইরান বড় রকমের সফলতা পেয়েছে। এতে দেশের স্থলযুদ্ধের শক্তি বেড়েছে অনেক গুণ। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদনের স্থাপনাগুলোকে উন্নত করেছে এবং শত্রুদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। এছাড়া ২০২০ সালের জানুয়ারি মাসে ইরানি সামরিক বাহিনী ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত ২টি ঘাঁটিতে সফলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
উড়িষ্যায় তাণ্ডব শুরু ঘূর্ণিঝড় ইয়াসের। অতি প্রবল এই ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যায় আঘাত হেনেছে। রাজ্যের বালেশ্বরের কাছে ধামরায় ঘন্টায় 130 থেকে 140 কিলোমিটার বেগে আছড়ে পড়তে শুরু করেছে এটি। ভারতের আবহাওয়া অধিদপ্তর স্থানীয় সময় বুধবার সকাল 9:15 বুলেটিনে জানিয়েছে, উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে ইয়াসের স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় কেন্দ্রের গতিবেগ ঘন্টায় 130 থেকে 140 কিলোমিটার, সর্বোচ্চ 155 কিলোমিটার। আগামী 3 ঘন্টা ধরে এই প্রক্রিয়া চলবে। এই মুহূর্তে ধামরা থেকে 45 কিলোমিটার উত্তর পূর্ব, দীঘা থেকে 70 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিম ও বালেশ্বর থেকে 50 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে ইয়াসের চোখ। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, উড়িষ্যার বালেশ্বরের কাছে ধামরায় আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ের বেগ ঘন্টায় 130 থেকে 140 কিলোমিটার, সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 155 কিলোমিটার। পশ্চিমবঙ্গের মধ্যে ঝড়ের মুখে সবচেয়ে বেশি পড়বে পূর্ব মেদিনীপুর। সকাল থেকে পূর্ব মেদিনীপুরে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার, সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 145 কিলোমিটার। তবে কলকাতায় ঝড়ের দাপট তুলনামূলক কম হবে। কলকাতায় আমফানের মতো পরিস্থিতি হবে না বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় কর্মকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ঝড় মোকাবেলায় তৎপর রয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের জেরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ইসরায়েলে হামলা চালাতে সেই প্লেনে বোমা রেখেছিল হামাস, আজব দাবি বেলারুশের। স্পেন থেকে ছেড়ে আসা রায়ান এয়ারের একটি ফ্লাইটের গতিপথ ঘুরিয়ে ভিন্ন মতলম্বী এক সাংবাদিককে গ্রেপ্তারে মিনস্কে নামতে বাধ্য করেছে বেলারুশ। তবে সেই ঘটনাটিকে বেলারুশ কর্তৃপক্ষ চাপিয়ে দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের উপর। গত রোববার লিথুয়ানিয়ার পথে থাকা ফ্লাইটটিকে যুদ্ধবিমান পাঠিয়ে মিনস্কে নামতে বাধ্য করে বেলারুশ। এই ঘটনায় তারা দাবি করেছে বিমানটিতে বোমা রাখা ছিল। তবে মিনস্কের বিমানবন্দরে ফ্লাইটটির তল্লাশির পর কোনো বোমা খুঁজে পাওয়া যায়নি। পুলিশ ফ্লাইট থেকে 26 বছর বয়সী সাংবাদিক রোমান প্রোতেসোভিচকে আটক করেছে। বেলারুশ কর্তৃপক্ষ দাবি করেছে, তারা হুমকি পেয়েছিল যে হামাস ফ্লাইটটিতে বোমা রেখেছিল ইসরায়েলে হামলার জন্য। যাত্রীবাহী ফ্লাইট ঘুরিয়ে নিজেদের রাজধানীতে নামাতে বেলারুশের যুদ্ধবিমান পাঠানোর ঘটনাকে রাষ্ট্রীয় দস্যুতা বলে বর্ণনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের এক নেতা। এমন ঘটনায় স্তম্ভিত পশ্চিমা দেশগুলো বেলারুশের উপর নতুন করে আরও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে এক টুইটে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেন, বেলারুশের পরিবহন মন্ত্রীর এমন অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক। তিনি বলেন, হামাস গঠনের শুরু থেকে বিশেষভাবে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ করছে। এ ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে হামাস কখনোই জড়িত নয়। গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের প্রতিনিধি। সাম্প্রতিক গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের পক্ষে কথা বলে গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ সংস্থা আনরাওয়ার পরিচালক ম্যাথিয়াস ইসকামলে। গাজাবাসীর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি তিনি এই অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক পাশবিক হামলায় নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনাও জানিয়েছেন। তিনি বলেন, গাজার বেসামরিক নাগরিকদের হত্যা করার কোনো ব্যাখ্যা থাকতে পারে না। ইসকামলে বলেন, গত 2 সপ্তাহে গাজা উপত্যকা ও সেখানকার অধিবাসীদের জন্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এর আগে ইসরায়েলের পক্ষে কথা বলে প্রচণ্ড সমালোচনা ও নিন্দার মুখে পড়েন জাতিসংঘের এই প্রতিনিধি। তিনি গত সোমবার ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, কয়েকটি ব্যতিক্রম ছাড়া ইসরায়েল গাজার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তাৎক্ষণিকভাবে ইসকামলের এই বক্তব্যের নিন্দা জানায়। হামাস ঘোষণা করে, আনরাওয়ার পরিচালকের দায়িত্ব ফিলিস্তিনি শরণার্থীদের পৃষ্ঠপোষকতা দেওয়া, ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলি হামলার ব্যাখ্যা দেওয়া না। গাজা উপত্যকার উপর আবাসিক ও বেসামরিক অবস্থানগুলোর উপর সাম্প্রতিক ইসরায়েলি ভয়াবহ বিমান হামলায় 253 জন ফিলিস্তিনি নিহত এবং 1948 জন আহত হন। অন্যদিকে গাজা থেকে নিক্ষিপ্ত রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয় 13 ইসরায়েলি। আবারও বিজেপির আগ্রাসন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ লাক্ষাদ্বীপও চলছে মুসলিমদের ধ্বংস করার প্রয়াস। ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের পরে এখন আরও একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল লাক্ষাদ্বীপেও সাম্প্রতিক শক্তি চোখ রাঙাচ্ছে। ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের পর এখন আরও একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল লাক্ষাদ্বীপেও সাম্প্রদায়িক শক্তি চোখ রাঙাচ্ছে। বিভিন্নভাবে অভিযোগ উঠেছে যে লাক্ষাদ্বীপের প্রশাসক ও বিজেপি নেতা প্রফুল খোদা প্যাটেল 97%-রও বেশি মুসলিম জনসংখ্যা সম্পন্ন এই দ্বীপের জীবনযাপন ও চিরাচরিত ঐতিহ্যবাহী সংস্কৃতি ধ্বংস করার চেষ্টা করছেন। ফলে লাক্ষাদ্বীপের প্রশাসককে নিয়ে তৈরি হয়েছে মারাত্মক রাজনৈতিক অস্থিরতা। নতুন প্রশাসক প্রফুল প্যাটেলের একাধিক সিদ্ধান্ত নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। গরুর গোশতে নিষেধাজ্ঞা, 2 সন্তানের অধিক সন্তান থাকলে অভিভাবকের পঞ্চায়েত ভোটে দাঁড়ানোর নিষেধাজ্ঞা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল এই দ্বীপপুঞ্জে অপরাধের হার একেবারে নেই বললেই চলে, সেখানে গুন্ডা দমন আইন প্রণয়ন নিয়ে শোরগোল হচ্ছে। এছাড়াও নতুন আইনে উন্নয়নের কাজে যে কোনো জমি অধিগ্রহণের ক্ষমতা রয়েছে প্রশাসনের। প্রশাসকের সিদ্ধান্ত নিয়ে পার্শ্ববর্তী কেরালার সিপিএম কংগ্রেস একযোগে প্রতিবাদ জানিয়েছেন। সোমবারই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, প্রশাসকের পদক্ষেপ লাক্ষাদ্বীপের সংস্কৃতি ও মানুষের জীবনযাপনকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। তিনি বলেন, এই ধরনের আইন কখনো মানা যায় না।
লাক্ষাদ্বীপের সঙ্গে কেরালার দীর্ঘদিনের আত্মীয়তা, কিন্তু সেটাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। তিনি ছাড়াও বাম গণতান্ত্রিক জোট এবং কংগ্রেসের বহু এমপি, সেই সঙ্গে লাক্ষাদ্বীপের একমাত্র এমপি মোহাম্মদ ফয়জল এই স্বৈরতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। প্যাটেলের স্বৈরাচারী জনবিরোধী নীতির জেরে কেন্দ্রের কাছে চিঠি লিখে তার অপসারণের দাবি তুলেছেন অনেকেই। এমনকি তার সিদ্ধান্তগুলো বাতিল করার আওয়াজও উঠেছে। স্থানীয় এমপি মোহাম্মদ ফয়জল জানিয়েছেন যে চলতি বছরের জানুয়ারির পর থেকে প্যাটেলের কারণে প্রায় 300 লোক কাজ হারিয়েছেন। 2020 সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকেই কেন্দ্রশাসিত অঞ্চলের লোকেরা তার প্রবর্তিত নীতিমালার বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে এবং তার কয়েকদিন পরেই কাজ হারাতে শুরু করেন অনেকেই। হায়দ্রাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসিও প্রশাসকের দিকে আঙুল তোলেন। তিনি টুইট করেছেন যে মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার লাক্ষাদ্বীপ ও সেখানকার জনগণের সংস্কৃতিকে ধ্বংস করছে। তিনি লাক্ষাদ্বীপের কাছ থেকে দ্বীপ বিরোধী সমস্ত আইন প্রত্যাহার এবং প্যাটেলকে প্রশাসকের পদ থেকে অপসারণের দাবি জানান। এদিকে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে #সেভ লাক্ষাদ্বীপ ট্রেন্ড শুরু হয়েছে। প্রধানত লাক্ষাদ্বীপ ও কেরালার মানুষরা এই ট্রেন্ডিং শুরু করেন প্যাটেলের স্বৈরাচারী নীতির অবসানের জন্য। উল্লেখ্য, লাক্ষাদ্বীপ ডেভেলপমেন্ট অথরিটি রেগুলেশন 2021 প্রশাসককে শহর পরিকল্পনা বা কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য দ্বীপের বাসিন্দারা সম্পত্তি থেকে অপসারণ বা স্থানান্তর করার ক্ষমতা প্রদান করে। অন্যদিকে গুন্ডানীতি বিরোধী সামাজিক ক্রিয়াকলাপের আওতায় একজন ব্যক্তিকে যে কোনো সময় কোনো কারণ ছাড়াই 1 বছর পর্যন্ত আটক করা যাবে। পাশাপাশি প্যাটেল লাক্ষাদ্বীপের স্কুল মেনু থেকে আমিষ খাদ্য সামগ্রীগুলো সরিয়ে দেন, অথচ ওইসব অঞ্চলের মানুষের খাদ্য তালিকার উপরের দিকে রয়েছে সামুদ্রিক মাছ। মানুষ এই নির্বিচারে অভিহিত করা গুন্ডা আইন বাস্তবায়নের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। অনেক এমপি তাদের চিঠিতে অভিযোগ করেন যে প্যাটেল প্রশাসনের জারি করা আদেশ ও নিয়মগুলোতে জনগণের খাবারের পছন্দ ও জীবিকার বিষয়ে কোনো রকম বিচার বিবেচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। CSR.com-এর মতে লাক্ষাদ্বীপের জনসংখ্যা 97% মুসলমান এবং প্রধানমন্ত্রী মোদির ঘনিষ্ঠ সহযোগী প্রশাসক কর্তৃক অনুমোদিত নীতিমালায় হিন্দুত্ববাদ প্রকল্পের সম্প্রসারণের স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে। শুধু তাই নয়, প্যাটেলের বিরুদ্ধে কোভিড-19 সম্পর্কিত নিয়মগুলো পুরোপুরি পরিবর্তন করা এবং সামাজিক বিধিনিষেধ ভাঙার অভিযোগ আনা হয়েছিল। অনেকেই অভিযোগ করেছেন প্রশাসনের উদাসীনতার কারণেই এই দ্বীপের ছোট্ট অঞ্চলটিতে কোভিড-19 সংক্রমণ বেড়েছে। উল্লেখ্য যে নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন গুজরাটের বাসিন্দা প্রফুল খোদা প্যাটেল ছিলেন রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। মোদির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে খ্যাত প্রাক্তন প্রশাসক ও IPS অফিসার দীনেশ্বর শর্মা মারা যাওয়ার পর প্যাটেলকে 2020 সালের ডিসেম্বরে লাক্ষাদ্বীপের প্রশাসক করা হয়েছিল। এর আগে প্যাটেলকে 2016 সালে দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলির প্রশাসক নিযুক্ত করা হয়েছিল। দাদরা ও নগর হাভেলি থেকে স্বতন্ত্র এমপি সদস্য মোহন দিলকারের আত্মহত্যায় তার নাম জড়ায়, যিনি তার 25 পৃষ্ঠার সুইসাইড নোটে প্যাটেলের নামও লিখেছিলেন। একটি ফেসবুক পোস্টে লাক্ষাদ্বীপের স্থানীয় বাসিন্দা ফিরোজ নিদিয়াত অভিযোগ করেন যে প্যাটেল সাধারণত বিজেপি নেতা বলেই এই পদটি হাতে পেয়েছিলেন। লাক্ষাদ্বীপের ইতিহাসকে প্যাটেল কিভাবে ধ্বংস করছে তা নিয়ে মালায়ামে লেখা তার পোস্টটি বর্তমানে তুমুল ভাইরাল।